मात्र 15 साल की हूँ। मैंने जो करा माफ़ी के लायक नहीं था। मैंने बहुत गंदी चीज़ें बोली है, बट ये मेरी पहली और आखिरी गलती होगी। इसके बाद मैं ऐसा कुछ नहीं करूँगी और ना ही वो चीज़ मैंने कभी पोस्ट की थी। मैं पूरे देश से माफ़ी मांगती हूँ, मुझे प्लीज़ माफ़ कर दीजिए प्लीज़। দিল্লি কি আবার জ্বলতে যাচ্ছে? মাত্র 15 বছরের একটি কিশোরী, তাকে থানায় ডেকে এনে জোর করে ক্ষমা চাওয়ার ভিডিও বানানো হচ্ছে, পুলিশের নাম করে ভয় দেখানো হচ্ছে, আর বলা হচ্ছে বিজেপিতে চলে এসো, তোমার ও তোমার পরিবারের জন্য ভালো হবে। একটি আন্দোলন রুখতে যখন দেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে পুরো রাষ্ট্রযন্ত্রকে 15 বছরের সন্তানের ওপর এভাবে ঝাঁপিয়ে পড়তে হয়, তখনই বুঝে নিতে হবে জল কত দূর গড়িয়েছে। সত্যি করে বলুন তো, কিসের এত ভয়? কিসের জন্য কাঁপছে ক্ষমতার ভিত? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নিহতদের পরিবারকে কোটি টাকার ক্ষতিপূরণ, সব মেনে নেওয়ার পরও কেন শান্ত হচ্ছে না ক্ষোভের আগুন? কেন সাউথ ব্লকের বন্ধ দরজার উপরে মোদি, অমিত শাহ আর অজিত ডোভালকে নিয়ে পরপর জরুরি বৈঠকে বসতে হচ্ছে রাত দুপুরে? একদিকে অভিজিৎ দীপকে আর ককরোচ জনতা পার্টির হুঙ্কার, মোদিও ঝোঁকেন, শুধু ঝুঁকানোর মতন শক্তি থাকা চাই। তারা তৈরি হচ্ছে 20 জুলাইয়ের চেয়েও বড় মহাবিক্ষোভের রূপরেখা নিয়ে। আগামী পরশু 5ই আগস্ট বৈঠকে বসছেন অভিজিৎ দীপকে সহ ককরোচদের কোর কমিটির সদস্যরা। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের সেই চেনা চাণক্য নীতি, ভুয়ো মামলা দাও, আইটি সেল দিয়ে দেশবিরোধী তকমা সাটো আর আইবি লাগিয়ে আন্দোলনকে সমূলে উপড়ে ফেলো, যে কাজ গত 12 বছরে দেশের পুরো বিরোধী জোট মিলে করতে পারেনি, মাত্র 35 দিনে কি সেটাই করে দেখালো জেনজি? নাকি অমিত শাহের আইবি আর পুলিশি রাজের কাছে শেষ পর্যন্ত দম আটকে যাবে এই লড়াইয়ের? পর্দার সামনে রাজনীতি নাকি পর্দার পেছনের আসল ছক? আজকের এই এক্সক্লুসিভ পর্বে খুলবো ককরোচ জনতা পার্টির গোপন নেক্সট প্ল্যান আর মোদি শাহের অপারেশন সাইলেন্সের ভেতরের খবর। লড়াইটা এবার শুধু দাবির নয়, লড়াইটা ক্ষমতার ভিত নাড়িয়ে দেওয়ার। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু আন্দোলনের আগুন কি আদৌ নিভেছে? একদমই না। ডেকান হেরাল্ডের খবর বলছে আগামী 5ই আগস্ট মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে অভিজিৎ দীপকের বাড়িতে ওই ককরোচদের বৈঠক হবে। সেখানে তৈরি হবে নতুন আন্দোলনের ব্লুপ্রিন্ট। সত্যিটা হলো আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং সরকারের মুখোমুখি সংঘাত দিন দিন বাড়ছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে সরকারের নাম্বার 2 অমিত শাহের নিজের চেয়ারও নড়বড়ে মনে হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আন্দোলন কি আবার শুরু হতে যাচ্ছে? আর এই আন্দোলন কি 20 জুলাইয়ের থেকেও মারাত্মক রূপ নেবে? তার চেয়েও বড় প্রশ্ন, মোদী সরকার কি আদৌ এই আন্দোলন হতে দেবে? সিজেপি বা ককরোচ জনতা পার্টি অলরেডি দ্বিতীয় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। পর্দার পেছনের খবরটা শুনুন। গত 72 ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনএসএ অজিত ডোভাল, আইবি প্রধান মহেশ দীক্ষিত, অমিত শাহ এবং সরকারের শীর্ষ নেতারা টানা বৈঠক করছেন। একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে নতুন আন্দোলন রোখা। অন্যদিকে ককরোচ জনতা পার্টি যদি নিজেদের অস্তিত্ব ধরে রাখতে চায়, তবে তাদের আবারও রাজপথে নামতে হবে। শুধু নামলেই চলবে না, আগের চেয়েও বড় আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশ্ন উঠছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? তারা কিভাবে এই গোপন ছক কষছে? সেই পরিকল্পনায় আসার আগে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। আপনি পাল্টা প্রশ্ন করতেই পারেন, সরকার এবং ককরোচ জনতা পার্টির মধ্যে তো চুক্তি হয়েছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও হলো, তবে আবার হঠাৎ কেন সংঘাত? শিক্ষার্থীদের মূল দাবি ছিল 3টি। 1, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সরকার তা মেনে নিয়েছে। 2, নিহত শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ, সেটাও সরকার মেনে নিয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তৃতীয় দাবিটি নিয়ে। 20 জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্মম লাঠিচার্জ করা হয়েছিল, ছড়া বন্দুক চালানো হয়েছিল। শুধু দিল্লিতে নয়, পাটনা, জাহানাবাদ, এমনকি সিওয়ানে AK-47 পর্যন্ত চালানো হয়েছে। মুম্বাই সহ দেশের অন্যান্য শহরের হালও ছিল এক। ককরোচ জনতা পার্টির স্পষ্ট দাবি ছিল শিক্ষার্থীদের উপর করা সমস্ত ভুয়ো এফআইআর এবং মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কিন্তু সরকার তা করেনি। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে এই নতুন সংঘাত। সরকার চেয়েছিল আন্দোলনকারীদের মূল দাবি এড়িয়ে যেতে। শিক্ষার্থীদের স্পষ্ট কথা ছিল থানায় নিয়ে নির্যাতন চালানো যাবে না। আর ঠিক এই জায়গাতেই খেলাটা ঘুরে গেল। জেপি নাড্ডা প্রেস কনফারেন্স ডেকে মুখে তো বলে দিলেন তৃতীয় শর্ত মঞ্জুর, মামলা তুলে নেওয়া হবে,
সবাইকে ছাড়াও হবে, কিন্তু বাস্তবে কিচ্ছু হয়নি। ফলে পরিস্থিতি আরো জটিল রূপ নিল। 25শে জুলাই জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনকারীদের তৃতীয় দফার বৈঠক হয়। সেখানে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার কথা হয়েছিল, সমস্ত এফআইআর প্রত্যাহার হবে, কোনো বিক্ষোভকারী বা সংগঠককে গ্রেপ্তার বা হেনস্থা করা যাবে না। কিন্তু সরকারের তরফ থেকে কোনো লিখিত চুক্তি আসেনি। আটক শিক্ষার্থীদেরও ছাড়া হয়নি। ককরোচ জনতা পার্টির বার্তা একদম পরিষ্কার, কথা না রাখলে তারা ফের রাজপথে নামতে বাধ্য হবে। একদিকে সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ছাত্রদের উপর নিপীড়ন বন্ধ না হলে দাবানল আবার জ্বলবে। অন্যদিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং অজিত ডোভালের একটাই নির্দেশ, যে কোনো মূল্যে আরশোলাদের দ্বিতীয় আন্দোলন রুখতে হবে। পর্দার সামনে আর পেছনে এখন এক মারাত্মক শক্তি পরীক্ষা চলছে। কে জিতবে, সরকার নাকি ককরোচ জনতা পার্টির যুব সমাজ? সিজেপি শীর্ষে রয়েছে তিনটি প্রধান মুখ, প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আম আদমি পার্টির প্রাক্তন নেতা আশুতোষ রানকা এবং আইনি রিপোর্টিং এর পরিচিত মুখ সৌরভ দাস। এই তিন তরুণ স্ট্র্যাটেজিস্টের সামনে এখন প্রথম পথ হলো 20শে জুলাইয়ের চেয়েও দ্বিগুণ বড় শক্তিতে দিল্লিকে অচল করে দেওয়া, বিশ্বের কাছে প্রমাণ করে দেওয়া যে আগের আন্দোলন কোনো ভোজবাজি ছিল না, বরং তারা দেশের 14 থেকে 29 বছর বয়সী জেনজি প্রজন্মের আসল প্রতিনিধি। কিন্তু দিল্লির বুকে এই মহাবিক্ষোভ ছাড়া ককরোচ জনতা পার্টির সামনে দ্বিতীয় রাস্তাটি কি? ধরে নেওয়া যাক অমিত শাহ আর অজিত ডোভাল মিলে যদি আন্দোলন একদম চেপে দিলেন, তবে সিজেপির কাছে দ্বিতীয় পথটা কি? দ্বিতীয় অপশন হলো সরাসরি বিরোধী শিবিরের হাত ধরা। এতদিন যে রাজনৈতিক দূরত্ব তারা বজায় রাখছিল, সেটা ভেঙে বিরোধী দলগুলোর সঙ্গে এক মঞ্চে চলে আসা এবং তরুণদের নিয়ে এক রাজনৈতিক সিভিল সোসাইটি গড়ে তোলা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে লড়তে এটি হতে পারে তাদের বড় কৌশল। আর আন্দোলন বা বিরোধী জোট দুটোর কোনোটি যদি না হয়, তবে রয়েছে তৃতীয় রাস্তা। সেটা হলো একটি শক্তিশালী প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, কোনো স্থায়ী রাজনৈতিক জোটে না গিয়ে কেবল ইস্যু ভিত্তিক সমর্থন দেওয়া, পছন্দ হলে পাশে থাকা, অপছন্দ হলে সোচ্চার হওয়া। তবে সিজেপির পথের কাটা কিন্তু কম নয়। বিশাল কিছু চ্যালেঞ্জ তাদের সামনে দাঁড়িয়ে। প্রথম চ্যালেঞ্জ, তাদের সাংগঠনিক দুর্বলতা নামে পার্টি হলেও এটি কোনো স্বীকৃত দল নয়, এমনকি তাদের শক্তিশালী কোনো সাংগঠনিক কাঠামোও নেই। ঘুরে ফিরে তিনটি মুখই সামনে আসে, আর মূল চালিকা শক্তি হলেন অভিজিৎ দীপকে। পুরো দলটাই কার্যত ওয়ান ম্যান শো হিসেবে তার উপর নির্ভর করে চলছে। দ্বিতীয় দুর্বলতা, স্পষ্ট আদর্শ এবং ভিশনের অভাব। সিজেপির সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক আইডিওলজি বা ভিশন এখনো তৈরি হয়নি। অর্থনীতি, কর্মসংস্থান কিংবা বেকারত্বের মতন দেশের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে তাদের কোনো বিস্তারিত ম্যানিফেস্টো বা অ্যাকশন প্ল্যান নেই। যদিও দলের দাবি শিক্ষা দিয়ে শুরু করলেও ধীরে ধীরে তারা প্রতিটি নাগরিক ইস্যুকে যুক্ত করে তাদের ম্যানিফেস্টো বড় করবে। শিক্ষার পাশাপাশি বেকারত্বকেও তারা বড় ইস্যু করেছে ঠিকই, কিন্তু বাস্তবে কোনো শক্ত রোড ম্যাপ বা নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান এখনো সিজেপির নেই। দ্বিতীয়, বিরোধী দলগুলোর সঙ্গে বোঝাপড়া সামলানো তাদের জন্য বড় মাথা ব্যথার কারণ। শুরু থেকেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী ককরোচ জনতা পার্টির মঞ্চে যেতে ইতস্তত করেছিলেন। তার কারণ, অভিজিৎ দীপকে আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়ার হয়ে কাজ করছেন, আর আশুতোষ রানকা যুক্ত ছিলেন রাজস্থানের আপ রাজনীতির সঙ্গে। ফলে কংগ্রেসের চোখে সিজেপি মূলত আম আদমি পার্টির একটি শাখা বা বি টিম। এই কারণেই অখিলেশ যাদব, ডিম্পল যাদব, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার কিংবা টিএমসি নেতারা আন্দোলনকারীদের মঞ্চে গেলেও রাহুল গান্ধী যাননি। পাঠানো হয়েছিল পবন খেরাকে। তাই সরকার বিরোধী প্ল্যাটফর্ম তৈরি করতে হলে সিজেপিকে আগে নিজের সংগঠন আদর্শ আর রাজনৈতিক কৌশলে স্বচ্ছতা আনতে হবে। এবার প্রশ্ন, মোদী এবং শাহের আসল কৌশলটা কি? আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী রোজ রাত্রে ইনস্টাগ্রাম রিলে এসে তরুণদের ফ্রেন্ডস বলে সম্বোধন করছেন, নমনীয় বার্তা দিচ্ছেন। কিন্তু এই নমনীয়তার আড়ালেই চলছে আসল খেলা। বিজেপির রাজনীতি আর রণকৌশলটা খুব স্পষ্ট। মুখে যে বার্তা দেওয়া হবে, ক্ষমতার অন্দরে কাজটা করা হবে ঠিক তার উল্টো। তারা যদি রাজপথের জনতাকে বলে ডান দিকে হাঁটো, তবে ধরে নিতে হবে শাসক নিজে বাঁ দিকে মোড় নেওয়ার পাকা ছক কষে ফেলেছে। এই কৌশলী বিভ্রান্তি বা স্ট্র্যাটেজিক ডাইভার্সন আদতে বিশ্বজুড়ে চলা উগ্র দক্ষিণপন্থী রাজনীতিরই এক পরিচিত ব্লুপ্রিন্ট। মার্কিন মুলুকে ডোনাল্ড ট্রাম্পও ঠিক এই পথেই খেলেন। যা বলেন তা করেন না, আর যা করেন তা ঘুণাক্ষরেও মুখে আনেন না। এর সবচেয়ে বড় প্রমাণ মোদিজির নিজের আচরণই স্পষ্ট।
একদিকে দেশবাসীকে সোনার মোহ ছাড়ুন কিংবা বিদেশে কম যানের মতন সংযমের বার্তা শোনানো হলো, আর তার পরপরই তিনি টানা 6 থেকে 7 দিনের দীর্ঘ বিদেশ সফর সেরে এলেন। ফিরেই আবার উড়াল দিলেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। ঠিক একইভাবে পর্দার সামনে ইনস্টাগ্রাম রিলে তরুণদের বন্ধু ডেকে যখন নরম ভাবমূর্তি তৈরি করা হচ্ছে, ঠিক তখনই ব্যাকস্টেজে বসে এনএসএ, আইবি আর পুলিশ প্রশাসনকে নিয়ে ছক কষা হচ্ছে জেনজি আন্দোলনকে পিষে ফেলার। মুখের মিষ্টি কথা আসলে চোখ ধাঁধানো ধোঁয়াশা মাত্র, যার নেপথ্যে চলছে খাঁটি দমন পীড়নের অপারেশন সাইলেন্স। গত 3 থেকে 4 দিন ধরে প্রতি রাত্রে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনএসএ অজিত ডোভাল এবং আইবি প্রধান মহেশ দীক্ষিতকে নিয়ে জরুরি বৈঠক করছেন। সরকারের প্রথম এবং প্রধান কৌশল হলো অমিত শাহের সেই চেনা চাণক্য নীতি। কি সেই নীতি? এফআইআর এর তদন্তের নামে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসান, পরিবারকে দিয়ে চাপ সৃষ্টি করান, থানায় ডেকে হেনস্থা করুন। ঠিক যেমন 15 বছরের ছাত্রী রুচিকা সিংকে অশালীন ভাষা ব্যবহারের অজুহাতে আইনি গ্যারাকলে ফেলার চেষ্টা হচ্ছে। শুধু এফআইআর করেই ক্ষান্ত হয়নি পুলিশ, 15 বছরের ওই কিশোরীকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ার ভিডিও রেকর্ড করিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। একে ব্ল্যাকমেল বলুন, ভয় দেখানো বলুন কিংবা পুলিশ স্টেটের চরম চাপ সৃষ্টি, সবটাই নিখুঁতভাবে করা হচ্ছে যাতে আন্দোলনের ভেতর থেকে মনোবল ভেঙে দেওয়া যায়। বিক্ষোভকারীদের উপর চাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের কাছে প্রস্তাব যাচ্ছে, বিজেপিতে চলে এসো, তোমার এবং তোমার পরিবারের ভালো হবে। নাতি নাতনির বয়সী সন্তানদের উপর দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন কৌশলকে কোনোভাবেই সুস্থ রাজনীতি বলা যায় না। এটি মূলত অমিত শাহের সেই নিপ ইন দ্য বাড বা শুরুতেই কুড়ি উপড়ে ফেলার নীতি, আর সরকারের দ্বিতীয় অস্ত্র আন্দোলনকারীদের চরিত্র হনন এবং বদনাম করা। এই কাজে সিদ্ধহস্ত শাসকের আইটি সেল এবং পোষা দরবারি মিডিয়া। দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সারদের বিশাল বাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করতে। তাদের কখনো চীনা এজেন্ট, কখনো দেশ বিরোধী, তো কখনো হিন্দু বিরোধী তকমা দেওয়া হচ্ছে। আপনি যদি মুসলমান বিরোধী হন তাহলে আপনি দেশভক্ত, আর যদি হিন্দু বিরোধী হন তবে দেশদ্রোহী। আসলে সবটাই ভোট রাজনীতির ছক। মিডিয়ায় বয়ান ছড়ানো হচ্ছে এটি ছাত্রছাত্রীদের আসল আন্দোলনই নয়, বাইরের টাকায় পরিচালিত দেশের বিরুদ্ধে চক্রান্ত। এরা সাধারণ ছাত্র হতে পারে না, এরা বিকিয়ে যাওয়া জয়চাঁদ এবং মির্জাফর। আর 3 নম্বর অপশন, এনএসএ অজিত ডোভাল এবং আইবিকে পূর্ণ মাত্রায় কাজে লাগানো। 20 জুলাইয়ের আন্দোলনে যেভাবে গোয়েন্দা সংস্থাগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, সেই ভুলের পুনরাবৃত্তি সরকার আর করতে চায় না। তাই লোকাল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আইবি এবং দিল্লি পুলিশ সবাইকে চরম হাই অ্যালার্টে রাখা হয়েছে। পুরো মোদি শাহ সিস্টেম এখন প্রতিটা আন্দোলনকারী শিক্ষার্থীকে সর্বক্ষণ ট্র্যাকিং এ রেখেছে। বিহার থেকে মহারাষ্ট্র, কোথায় কোন তরুণ নেতা উঠে আসছে, কে কার সাথে যোগাযোগ করছে, সব নজরে রাখা হচ্ছে। লক্ষ্য খুব স্পষ্ট, সংগঠন গড়ে ওঠার আগেই ভাঙন ধরানো, ব্ল্যাকমেল করা এবং ছিটকে দেওয়া। আর অজিত ডোভাল এবং অমিত শাহের মূল প্ল্যান হলো সিজেপি যদি আবার ন্যাশনাল কল বা সারা দেশে আন্দোলনের ডাক দেয় তবে সেটাকে কিভাবে গোড়াতেই আটকে দেওয়া যায়। এখন লাখ টাকার প্রশ্ন একটাই, সরকারের চুক্তি ভঙ্গ, ভয়ভীতি প্রদর্শন আর ভুয়ো মামলার প্রতিবাদে ককরোচ জনতা পার্টি কি সত্যি আবারও মাঠে নামতে পারবে? তারা কি পারবে 20 জুলাইয়ের মতন সেই অভূতপূর্ব জনস্রোত ফিরিয়ে আনতে যা সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল? ককরোচ জনতা পার্টির দ্বিতীয় দফার এই লড়াই যদি সফল হয় তবে গোটা দেশের কাছে একটাই বার্তা পৌঁছবে, ভারতবর্ষের ভবিষ্যৎ কোনো পুরনো রাজনীতিকদের হাতে নয়, আমাদের সন্তানদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ। সবশেষে ক্ষমতার উদ্দেশ্যে 3টি বেদনাদায়ক প্রশ্ন। 1, সাউথ ব্লকের ঠান্ডা ঘরে বসে যখন আপনারা দমন পীড়নের ছক কষেন তখন কি একবারও ভেবে দেখেছেন যে দেশের 15 বছরের সন্তানদের আপনারা পুলিশের ভয় দেখান, ব্ল্যাকমেল করেন আর জোর করে ক্ষমতার সামনে হাঁটু মুড়ে ক্ষমা চাইতে বাধ্য করেন? সেই দেশের ভবিষ্যৎ আদতে কোন গণতন্ত্র নাকি এক আতঙ্কের রাষ্ট্র? দ্বিতীয় প্রশ্ন, নিজেদের ক্ষমতার মোহ টিকিয়ে রাখতে দেশের তরুণ প্রজন্মকেই যখন আপনারা চীনা এজেন্ট, হিন্দু বিরোধী বা বিকিয়ে যাওয়া মির্জাফর বানিয়ে দেন তখন সত্যি করে বলুন তো দেশদ্রোহী আসলে কারা? রাজপথে নিজেদের অধিকারের জন্য লড়াই করা এই ছাত্ররা নাকি ছাত্র ভয়ে কাঁপতে থাকা আপনাদের এই সিস্টেম? তৃতীয় প্রশ্ন, বুলেট আর পেলেট গান আর জেলের ভয় দেখিয়ে ইতিহাসকে কি কোনোদিন থামানো গেছে? যে তরুণ প্রজন্ম একবার জেনে গেছে আপনারা অপরাজিত নন, আপনাদেরও বাধ্য করা যায়, সেই প্রজন্মকে কি আবার কখনোই নিজেদের অধিকার ভুলে গৃহপালিত বানিয়ে রাখা সম্ভব? ক্ষমতার দম্ভে অন্ধ শাসকেরা
চিরকাল ভেবে এসেছে। লাঠিচার্জ করে এফআইআর এর পাহাড় বানিয়ে আর মিডিয়া দিয়ে চরিত্র হনন করে রাজপথের দাবিকে পিষে ফেলা যায়, কিন্তু ইতিহাস সাক্ষী কোনো দমনপীড়নই কোনো দিন তরুণের প্রতিবাদী আগুনকে নেভাতে পারেনি। যদি সরকার ভেবে থাকে আজ তারা গোয়েন্দা সংস্থা আর ব্ল্যাকমেইল দিয়ে এই আন্দোলনকে সমূলে উপড়ে ফেলবে, তবে তারা চরম ভুল স্বর্গে বাস করছে। কারণ এই লড়াই কোনো এক বা দুজন নেতার নয়, এই লড়াই আজ দেশের কোটি কোটি যুবকের অস্তিত্ব এবং মর্যাদার লড়াই। বার্তা কিন্তু আজ পরিষ্কার, শাসক যত বড়ই শক্তিশালী হোক না কেন, যদি লড়তে জানা যুব সমাজ সামনে এসে দাঁড়ায়, তবে ইতিহাস বদলে যায় আর ক্ষমতার অহংকার হাঁটু মুড়তে বাধ্য হয়। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।